আজকে আমাদের অনলাইন স্টাডি সার্কেল 2। তো এখানে আজকে কয়জন জয়েন করছে? আজকে টোটাল 11 জন। টোটাল 11 জন। আচ্ছা, সবাই যার যার পরিচয়টা একটু দিয়ে দিলে পরে সুবিধা হইতো। যেমন আমি প্রথম থেকে একটু বলি আবার। অর্ণব সূত্রধর। জি, আসসালামু আলাইকুম। আমার নাম অর্ণব সূত্রধর। আমি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার এবং ক্যাম্প ফার্স্টের একজন জেনারেল মেম্বার। ধন্যবাদ। আচ্ছা, তারপরে মাহফুজা তানহা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আছি। আর আমার পড়াশোনা হচ্ছে এইচএসসি দেওয়ার কথা ছিল, কোনো কারণে সেটা দেওয়া হলো না, তো আপাততই আছি আর ক্যাম্পাসের স্পেশাল মেম্বার। আচ্ছা, তারপরে তামিরুল মিশকাত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তামিরুল মিশকাত, ফিজিক্স 3-2 সাস্ট। তারপরে নাফিসা নুজহাত। আমি নাফিসা নাথ, সাস্টে ফিজিক্স 2-2। তারপরে শরীয়ত উল্লাহ। আসসালামু আলাইকুম, আমি কে এম শরীয়তুল্লাহ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্যার 1-2। ধন্যবাদ। তারপরে সাইফুল আকাশ ভাই 2বার। আচ্ছা, একটা আমার ডেস্কটপ থেকে আর একটা আমার মোবাইল থেকে। এখন কি 2বার পরিচয় দিবেন? ডেস্কটপে হলো গিয়ে মাইক্রোফোন নাই তো তাই আর কি। যাই হোক, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স 2015-16 ব্যাচ। আর হলো গিয়ে ক্যাম্পসাস্টের সাথে আছি অনেক দিন ধরে, বর্তমানে ক্যাম্পসাস্টের প্রেসিডেন্ট। আর তো তেমন কিছু নাই বলার মতো। ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার বিষয়ে হলো গিয়ে আমি অর্গানাইজিং খুব পছন্দ করি, পাগলের মতো আর কি। ওকে, ধন্যবাদ ভাই। তারপরে তানহা তাবাসসুম রিদি। আসসালামু আলাইকুম ভাই, আমি তানহা তাবাসসুম রিদি, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট সাস্টের 1-2। ওকে, তারপরে জান্নাতুল মুকাররমা। নাই। টেক্সট করছে। আপু মেসেজ করছেন। আচ্ছা, আমি হীরা আইপি 3-2। আমি না, হীরা আর কি। আচ্ছা, এখন আমি হলাম আহমদ আলী ইমতিয়াজ, ফিজিক্স 3-2 এবার সাস্টেই। বর্তমানে সাস্টের স্টাডি সার্কেল সেক্রেটারি। তো আমরা ইয়ের দিকে যাই। আমাদের আলোচ্য যেই বিষয়, আজকে টপিক নির্ধারণ করা হয়েছিল বা টপিক নিয়ে যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল আর কি, ওটা হলো সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেম। মানে হলো সেলেস্টিয়াল মানে হলো কি বলে, হেভেনলি আর কি, মানে পৃথিবীর বাইরে যেই বস্তুগুলো আছে, প্ল্যানেট, স্টার বা যে কোনো কিছু যাই আছে আর কি, স্যাটেলাইট বা আর অনেক কিছু আছে। তো ওগুলার পজিশন বা হচ্ছে ওগুলার মোশন ব্যাখ্যা করার জন্য আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করছি। একটা বলতে এখানে অনেকগুলা পার্ট আছে। তো এই সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেম আমরা কিভাবে এটা দিয়া পজিশনগুলো নির্ধারণ করতে পারি, এটা আমরা দেখব আস্তে আস্তে। প্রথমে একটু দেখে নিব যে অবজারভেশনের হিস্ট্রিটা কীরকম ছিল, যে একদম শুরুতে মানুষ কিভাবে অবজার্ভ করতো আকাশ। প্রথম যে মানুষের ধারণা ছিল, মানুষের কসমস সম্বন্ধে, মানে সম্পূর্ণ আমাদের এখন পুরা যেই ইউনিভার্স সম্বন্ধে যে ধারণা ছিল, এখানে একটা প্রথম যেই ছবিটা আমরা দেখতে পেয়েছি এখানে, এটার নাম হলো নেব্রা ডিস্ক, স্কাই ডিস্ক। এখানে একটা এই যে এখানে যেই বড় যেই বৃত্তটা, এটা সূর্য হিসাবে কল্পনা করা হতো। তারপরে এখানে চাঁদ,
তারপরে আরও অনেকগুলো স্টার আছে এখানে। তারপরে মানে অবজারভেশনগুলো ছিল খুবই কি বলে কোয়ালিটেটিভ, মানে কোয়ান্টিটেটিভ কিছু কিছু তখনও হয় নাই। তো এর মধ্যে দ্বিতীয় ছবিটা হলো একটা পেট্রোগ্লিফ মানে হলো পাথর, মানে পাথর জাতীয় ইয়ের মধ্যে কোনো একটা বস্তুর মধ্যে আমরা যা দেখতেছি ওইগুলা কি বলে বিভিন্ন আকৃতির মাধ্যমে বা ইয়ের মাধ্যমে প্রকাশ করা। এখানে যে দ্বিতীয় ছবিটা এর মধ্যে এখানে একটু বাম সাইডে উপরের দিকে একটা ছবি মোটামুটি দেখা যাইতেছে, এটা হলো স্করপিয়াস। তারপরে আরও স্টার দেখা যাইতেছে এখানে একটা ছোট, আর এখানে একটা বড় একটা দেখা যাইতেছে। ওইটারে এখন আমরা মোটামুটি করতে পারছি, ধারণা করতে পারছি যে এটা একটা সুপারনোভা ছিল। এখানের যে বড় স্টারের মতো যেটা দেখা যাইতেছে সুপারনোভা। তারপরে প্রাচীনকালের যেই অবজারভেটরিগুলো, এখন তো আমাদের অবজারভেটরি বিভিন্ন টেলিস্কোপ আরও অনেক যন্ত্রপাতি আছে, অনেক বিষয় নিয়ে দেখা গেছে আমরা অবজার্ভ করি। তো প্রাচীনকালের অবজারভেটরিগুলো ছিল যেমন এখানে একটা আছে স্টোনহেঞ্জ। তো এটা দিয়ে কি অবজার্ভ করা যেত? এটা দিয়ে অবজার্ভ করা যেত যে কখন আমাদের উইন্টার সলস্টাইস হবে, কখন সামার সলস্টাইস হবে, তারপরে এরকম আরও কিছু বিষয় ছিল। তো ওই প্রাচীনকালের যে কোয়ালিটেটিভ যে ধারণাগুলা, যে কোয়ালিটেটিভ ভাবে কোনো একটা কিছুকে অবজার্ভ করা, যেমন হলো কোনো একটা প্ল্যানেট বা কোনো একটা স্টারকে মানে ওইটার পজিশনটা নির্ধারণ করা হয়তো আশেপাশের কোনো একটা স্টার সাপেক্ষে, কোনো একটা ব্রাইট একটা স্টারের সাপেক্ষে, বা ওই স্টারের ব্যাকগ্রাউন্ডে যে স্টারগুলা বা কোনো একটা সাইন, যে সাইন বলতে এই সাইন যেই বিষয়টা মানে কোনো একটা আকৃতি, ওই আকৃতি থেকে মেনলি হচ্ছে যেই জোডিয়াক আমাদের যেই আছে জোডিয়াক আছে ওইটার ধারণা আসছে। তো জোডিয়াক টোটাল 12টা ভাগে ভাগ করা হয়েছিল। তো এরকম বিভিন্ন সাইন, মানে সাইনের সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর পজিশনগুলো আমরা নির্ধারণ করতে পারতাম, মানে তখন করতাম আর কি আমরা। তারপরে আরও কি অবজারভেশন করতাম, যে কোয়ালিটেটিভ অবজারভেশনের মধ্যে ছিল যে কোনো একটা বস্তু রাতে দেখা যাইতেছে, রাতে দেখতেছি এই বস্তুটা আছে, দিনের বেলা ওই বস্তুগুলো দেখতেছি না। তো এই যে অ্যাপিয়ারেন্স আর ডিসঅ্যাপিয়ারেন্স, এটাও একটা অবজারভেশন ছিল। তারপরে ছিল যে রাইজিং সেটিং এই বিষয়গুলা। তারপরে হলো কোনো একটা যেমন সূর্যের ক্ষেত্রে সূর্যের গতিপথটা কীরকম, তারপরে চাঁদের গতিপথটা কীরকম। তো এইগুলা আমরা প্রথম দিকে আমরা এগুলা মানে এসব বিষয় অবজার্ভ করতাম আর কি। এরপরের যে বিষয়টা আসছে যে কোয়ান্টিটিভ, তো ওইটাতে আমরা যেভাবে পজিশন নির্ধারণ করতাম ওইটা তো মোটামুটি কোনো একটা সাইনের সাপেক্ষেই করা হতো, বা কোনো একটা ব্রাইট একটা স্টারের সাপেক্ষে অন্য একটা স্টারের আমরা পজিশন নির্ধারণ করতাম। কিন্তু এখানে একটা বিষয় হলো যে যখন কোয়ান্টিটিভ অবজারভেশন আমরা করতে পারতেছি, তখন আমরা অ্যাঙ্গুলার যে ডিস্টেন্স, যে ওই সাইনটা থেকে ওই স্টারের বা কোনো একটা ব্রাইট স্টার থেকে ওই স্টারের অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কত, তো এই ধরনের অবজারভেশন আমরা করতে পারছি। তারপরে এগুলো ছিল হচ্ছে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটিভ দুইটা যে ভাগ। তার এর আগে যেমন আমাদের যে অবজারভেশনের যে প্রথম অবজারভেশনটা কি ছিল, যে মানুষের প্রথম অবজারভেশন ছিল যে ভিজিবল আর ইনভিজিবল এই দুটাকে ভাগ করা, যে রাতে আমরা দেখতেছি আর দিনে দেখতেছি না, এটা ভাগ করা ছিল মোটামুটি মানুষের প্রথম যে অবজারভেশন। তার আবার ওইখানে অবজারভেশনের প্রত্যেকটা অবজারভেশনের ক্ষেত্রে দেখা গেছে যে রেফারেন্সের দরকার হয়। তো প্রথম রেফারেন্স হিসাবে মানুষ কি করত, কল্পনা করত। তো স্বাভাবিকভাবেই যে হরাইজন্টাল যে লাইন আমাদের, যে হরাইজন্টাল লাইনটা আমরা প্রথম দিকে হরাইজন্টাল লাইনটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরতাম, এবং এই হরাইজন্টাল লাইনটারই
অ্যাস্ট্রোনমির সবচাইতে আর্লিয়েস্ট ইনস্ট্রুমেন্ট হিসাবে ধরা হয়, যে এর সাপেক্ষে যেহেতু বা হচ্ছে এর 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 সাহায্যে আমরা বিভিন্ন কিছু নির্ধারণ করতে পারছি, বিভিন্ন কিছু পজিশন বা এই ধরনের কিছু। তারপরে যেই টুলটা আমাদের কাছে বা হলো রেফারেন্স ফ্রেমটা ছিল, ওইটা ছিল হচ্ছে কার্ডিনাল পয়েন্টস, মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই বিষয়গুলো, ওইগুলোর ধারণা আসছিল ওই প্ল্যানেট, তারপরে সূর্য, চাঁদ, এগুলার যেই কি বলে গতিপথ দেখা যাচ্ছে সবসময় একটা দিকে উঠতেছে আর একটা দিকে অস্ত যাইতেছে, ওইগুলা থেকে আসলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের যে ধারণাগুলো আসছে। কিন্তু ও প্রায় পিরামিড যখন করা হয় তখন প্রায় এখন থেকে 4500 বছর আগে, তখনও পিরামিডের একটা ইয়ের সাহায্যে আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলা নির্ধারণ করতে পারি। তো ওই যে তখন প্রায় 4500 বছর আগে তারা যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো নির্ধারণ করছে, ওইগুলো ছিল খুবই প্রিসাইজ। কিন্তু কিভাবে তারা এই বা কি মেথড ইউজ করে তারা এই অ্যাকুরেসিটা আনতে পারছে, ওইটার সম্বন্ধে ধারণা এখন আমরা পাই নাই। আচ্ছা, তারপরে আমরা আরেকটা বিষয়, এখানে একটা বিষয় যে নিচের যে দুইটা ছবি আমরা দেখতে পাইতেছি, যে একটা হলো মার্সের আমাদের সাপেক্ষে, পৃথিবীর আমাদের সাপেক্ষে যে অ্যাপারেন্ট যেই মোশন, মার্সের যে অ্যাপারেন্ট যে পাথ, আর এটা হলো চাঁদের। তো এখান থেকে যে সেলেস্টিয়াল মোশনের খুব ফান্ডামেন্টাল দুইটা মোশন এখান থেকে আমরা মানে আইডিয়া পাইছি আর কি, এই অ্যাপারেন্ট পাথ থেকে, যে একটা হলো ইস্ট থেকে ওয়েস্টের দিকে, না এটা মার্সের ক্ষেত্রে উল্টাটা, মার্সের ক্ষেত্রে ওয়েস্ট থেকে, এটা কি রেট্রোগেট মোশন? হ্যাঁ রেট্রোগেট মোশনটা একটা পাইছি হচ্ছে আমরা ইস্ট থেকে ওয়েস্ট, ওইটা হলো সেলেস্টিয়াল পোল দিয়ে যে অ্যাক্সিসটা গেছে আর কি, ওই অ্যাক্সিস সাপেক্ষে যে মোশন। আরেকটা ডিফারেন্ট অ্যাক্সিসটা কি আমি এটা আপাতত খুঁজে পাই নাই, যে ওয়েস্ট থেকে ইস্ট যেই মোশনটা, একটা ছিল ওয়েস্ট থেকে ইস্টের দিকে, আরেকটা হলো ইস্ট থেকে ওয়েস্টের দিকে, এই দুইটা মোশন। আচ্ছা, এখন আমরা একটু আসি যে সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেম, এটা আমরা তো অনেকেই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে ধারণা আছে সবারই মোটামুটি। তো এখানে আমাদের কাজ হলো যে কোনো একটা অবজেক্টের পজিশন নির্ধারণ করা। সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি করব, যে একটা স্ফেয়ার নিব, সেলেস্টিয়াল স্ফেয়ার মানে হলো ইনফাইনাইট দূরত্বে একটা স্ফেয়ার নিব, মানে কল্পনা করব যে ওইখানে সবগুলা তারা, প্রত্যেকটা তারার তো ডিস্টেন্স অবশ্যই ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা কল্পনা করব যে ওই স্ফেয়ারের মধ্যে সবগুলা তারা আছে, আমরা যে স্টারগুলা দেখতে পাইতেছি বা যা আছে সবগুলাই ওই স্ফেয়ারটার মধ্যে আছে, এমনভাবে একটা স্ফেয়ার কল্পনা করতেছি আমরা। তো ওই যে স্ফেয়ারটা কল্পনা করতেছি ওইখানে আমাদের পজিশনটা স্পেসিফাই করতে হবে, মানে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে। রেফারেন্স ছাড়া তো আর আমরা কোনো কিছু এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যেহেতু অ্যাবসলিউট কোনো কিছু নাই। আর এখানে সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেমটা মোটামুটি আমরা যে জিওগ্রাফিক যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, যেমন হলো লঙ্গিটিউড ল্যাটিটিউড, ওইটার মতোই কিছুটা, কিছু পার্থক্য আছে, বা ওই যে রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্স, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল প্লেন এগুলার, তারপর হচ্ছে প্রাইমারি ডিরেকশন মানে হচ্ছে রেফারেন্সের মতোই, যে যেখান থেকে আমরা মেজারমেন্ট স্টার্ট করব, এটা হলো প্রাইমারি ডিরেকশন। আর ফান্ডামেন্টাল প্লেন হলো ওইটাও আমরা দুইটা অক্ষে করি আর কি, দুইটা অক্ষে বলতে দুইটা কোঅর্ডিনেট, বা কি বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি আমরা 2D নেই, এক্স এবং ওয়াই, এখানে আমরা নিতেছি দুইটা মান, মানে দুইটা কোয়ান্টিটি নিতেছি। তো এর ক্ষেত্রে একটার জন্য রেফারেন্স ফ্রেম হলো ফান্ডামেন্টাল প্লেন, আরেকটার জন্য রেফারেন্স হলো
প্রাইমারি ডিরেকশন আর হলো ফান্ডামেন্টাল প্লেন। আচ্ছা, তো কিছু ফান্ডামেন্টাল কিছু সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেম হলো হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম, তারপরে হলো ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেম, তারপরে হলো ইক্লিপ্টিক কোঅর্ডিনেট সিস্টেম। আমরা আস্তে আস্তে এগুলো সম্বন্ধে একটু ধারণা নেই। আচ্ছা, প্রথমে যেটা যে হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমাদের ফান্ডামেন্টাল প্লেন, মানে যেখান থেকে আমরা অ্যালটিটিউডটা মেজার করা শুরু করব। হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা দুইটা কোয়ান্টিটি মেজার করি, একটা হলো অ্যালটিটিউড আর একটা হলো এজিমুথ। তো অ্যালটিটিউড যেখান থেকে মেজার করা শুরু করব বা যেই প্লেন থেকে, ওইটা হলো ফান্ডামেন্টাল প্লেন। তো এই হরাইজন্টালের ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল প্লেনটা হলো কোনো একটা অবজারভার যেখানে আছে তার যে লোকাল যে হরাইজন, ওইটা হলো এই হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ফান্ডামেন্টাল প্লেন। তারপরে এই সিস্টেমের সেন্টার হবে অবজারভার নিজে। তারপরে হলো প্রাইমারি ডিরেকশন, এই ক্ষেত্রে হলো জিওগ্রাফিক্যাল যে নর্থ। আর এক্ষেত্রে হেমিস্ফিয়ার আছে দুইটা, একটা হলো আপার হেমিস্ফিয়ার আর লোয়ার হেমিস্ফিয়ার। মানে হচ্ছে অবজারভার যেই হেমিস্ফিয়ারটা দেখতেছে এক্স্যাক্টলি ওইটা হলো আপার হেমিস্ফিয়ার, আর যেটা দেখতেছে না বা ইনভিজিবল আছে ওইটা হলো লোয়ার হেমিস্ফিয়ার। আচ্ছা, তো অ্যালটিটিউড আর এজিমুথ এই হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এজিমুথ হলো যে জিওগ্রাফিক্যাল নর্থ থেকে ইস্টওয়ার্ড মানে ক্লকওয়াইজ ইস্টওয়ার্ড জিওগ্রাফিক্যাল নর্থ থেকে ওই স্টার পর্যন্ত। এজিমুথ আমি কার্সরটা কি দেখা যাইতেছে, আমার মাউস কার্সরটা? আচ্ছা, এই যে তাহলে জিওগ্রাফিক্যাল নর্থ থেকে এই স্টার পর্যন্ত এটা হলো এজিমুথ। আমরা অ্যাঙ্গেল হিসাব করি এটা যে কত ডিগ্রি। তারপরে আর হলো যে প্লেন থেকে, মানে ফান্ডামেন্টাল প্লেন থেকে, মানে হলো হরাইজন থেকে, অবজারভারের যে লোকাল হরাইজন, ওই হরাইজন থেকে স্টার পর্যন্ত যে সেলেস্টিয়াল স্ফেয়ারে স্টার পর্যন্ত যেই ডিস্টেন্স, মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, ওইটা হলো অ্যালটিটিউড। তো এটার একটা অ্যানিমেশন আছে, এটা দেখলে সবাই হয়তো আরও সহজে একটু বুঝতে পারবে। যে এখানে প্রথমে এটা হলো সেলেস্টিয়াল স্ফেয়ার, যেই স্ফেয়ারে আমরা সবগুলা তারা কল্পনা করতেছি। আর আমাদের মাথার উপর, একদম খাড়া মাথার উপর যে বিন্দুটা, ওটা হলো জিনিথ। আমরা হরাইজন লাইনটা এখানে টানতেছি। তারপরে হলো নর্থ পোল, যেহেতু আমরা নর্থ থেকে মেজারমেন্টটা করব। সেলেস্টিয়াল পোল, এটা হলো নর্থ পোল, উষা মাইনর যেই কনস্টেলেশনটা। জিনিথ, সেলেস্টিয়াল পোল, নর্থ, তারপরে সাউথ, এই চারটা পয়েন্ট দিয়ে যে একটা সার্কেল আমরা আঁকি, ওইটারে বলা হয় হলো মেরিডিয়ান। আমি ভিডিওটা একটু পিছনে দিলাম। হ্যাঁ, ওকে। তো এজিমুথ যে নর্থ থেকে স্টার পর্যন্ত, আর অ্যালটিটিউড হলো ফান্ডামেন্টাল প্লেন থেকে স্টার পর্যন্ত যে হাইট বা হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এটা গেল আমাদের হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম। তারপরে আরেকটা ছিল ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেম। এই ক্ষেত্রে আমাদের যে ফান্ডামেন্টাল প্লেন, ওইটা হলো আর্থের যে ইকুয়েটরের যে প্রজেকশনটা সেলেস্টিয়াল স্ফেয়ারে, মানে এই যে সবুজ যে ইয়েটা দেখা যাইতেছে, সবুজ যে সার্কেলটা, একটা তো হলো আর্থের ইকুয়েটর, আর সবুজ সার্কেলটা হলো আর্থের ইকুয়েটরের একটা প্রজেকশন সেলেস্টিয়াল স্ফেয়ারের উপর। আর এক্ষেত্রে সেন্টার হলো পৃথিবী। তবে আরেকটা কনভেনশন আছে যে সূর্যকেও সেন্টার ধরে মেজার করা হয়। এই ক্ষেত্রে আমরা যে ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা মেজার করি ডিক্লাইনেশন আর হলো রাইট অ্যাসেনশন। ডিক্লাইনেশন আর রাইট অ্যাসেনশন কি, এটা একটু পরে দেখতেছি।
এর আগে আরও কিছু বিষয় যায় যে রেফারেন্স যেগুলো আমাদের লাগবে এগুলো একটু জেনে নিই। যে হলো প্রাইমারি ডিরেকশন হলো ভার্নাল ইকুইনক্স। ভার্নাল ইকুইনক্স মানে হলো পৃথিবী যেই প্লেনে ঘুরতেছে ওটা হলো ইক্লিপ্টিক, আর পৃথিবীর যে ইকুয়েটর মানে ইকুয়েটরের যেই প্রজেকশনটা সেলেস্টিয়াল স্ফিয়ারে ওই দুইটার যেই ইন্টারসেকশন, এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে লাল এবং সবুজ সার্কেলের যে ইন্টারসেকশন, এগুলোকে বলা হয় ইকুইনক্স। তো ইকুইনক্স আছে দুইটা সার্কেল যদি আমরা একটা অ্যাঙ্গেলে রাখি অবশ্যই দুইটা বিন্দুতে ইন্টারসেক্ট করবো, যে একটা পিছনের দিকে আর একটা সামনে দেখা যাইতেছে। তো একটা এই পজিশনগুলোতে সূর্য হলো একটাতে থাকে সেপ্টেম্বরে আর একটাতে থাকে মার্চের দিকে। তো মার্চের দিকে যেই ইকুইনক্সে থাকে ওইটা হলো ভার্নাল ইকুইনক্স, আর ওইটার নাম তো ভুলে গেছি। আচ্ছা, অটোনাল ইকুইনক্স। ওইটা কি অটোনাল ইকুইনক্স। আচ্ছা, ওকে। এই ক্ষেত্রে হেমিস্ফিয়ার হলো দুইটা, নর্দার্ন আর হলো সাউদার্ন। আর ওকে, যেহেতু এবার আমরা রেফারেন্সগুলো ঠিক করতে পারছি, যে ফান্ডামেন্টাল প্লেন জানি, ফান্ডামেন্টাল প্লেন হলো যে আর্থের ইকুয়েটরের প্রজেকশন সেলেস্টিয়াল স্ফিয়ারের উপরে। আর আরেকটা রেফারেন্স হলো যে এই ইকুইনক্স, ভার্নাল ইকুইনক্স মানে হলো প্রাইমারি ডিরেকশন, যেখান থেকে আমরা রাইট এসেনশনটা মেজার করা স্টার্ট করব। তো রাইট এসেনশন হলো ভার্নাল ইকুইনক্স থেকে ইস্টওয়ার্ড স্টার্টটা যেই অ্যাঙ্গুলার ডিস্টেন্সে আছে। ডিক্লাইনেশন হলো ফান্ডামেন্টাল প্লেন হলো এক্ষেত্রে ইকুয়েটর, আর্থ ইকুয়েটরের যে প্রজেকশন সেলেস্টিয়াল স্ফিয়ারে, এটার অ্যাঙ্গুলার ডিস্টেন্স হলো ডিক্লাইনেশন, এই অংশটা। আচ্ছা, এটারও একটা ভিডিও, ওই যে ভার্নাল ইকুইনক্স। আচ্ছা, এখানে একটা বিষয় ছিল যে প্রাইমারি ডিরেকশন ভার্নাল ইকুইনক্স, ভার্নাল ইকুইনক্সটা পৃথিবীর যে পৃথিবীর মোশন আছে কয়েকটা, যেমন একটা হলো যে তার সূর্যের চারদিকে ঘুরতেছে, ওইটা হলো একটা, সে তার নিজের অক্ষে ঘুরতেছে। আরেকটা হলো যে সে যে নিজের অক্ষে ঘুরতেছে, নিজের অক্ষটাও মানে অলওয়েজ মানে ওইটাও একটা স্পিন করতেছে, মানে প্রিসিশন আছে, নিজের যে রোটেশন অ্যাক্সিস যেটা, ওই অ্যাক্সিসটা একটা প্রিসিশন আছে। মানে হলো কিভাবে দেখাবো, এখানে তো এই ছবিটাতে নাই যদিও। তো ওই প্রিসিশনটার কারণে যে অ্যাক্সিসটা, আর্থের অ্যাক্সিসটা যখন যদি আমরা কি বলে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, তখন ইলিপ্টিক্যাল যে পাথটা আছে, ইলিপ্টিক্যাল পাথে যখন ধরো কোনো একটা সাইডে যখন থাকে, তখন তার যে অ্যাক্সিসটা একদিকে বাঁকানো থাকে, যখন তার ঠিক অপোজিট দিকে মানে হলো ইলিপ্টিক্যাল যে পাথ সূর্যের চারদিকে, ওই পাথের ঠিক অপোজিটে, এখন যেখানে ছিল তার অপোজিটে যদি যায়, তার অ্যাক্সিসটা মানে হেলে যায়। তো ওই হেলে যাওয়ার পরিমাণটা ভুলে গেছি, কত জানি ছিল, কত ডিগ্রি? 23.5। না, ওইটা না, আরেকটা ছিল হলো যে আর্থের যে অ্যাক্সিস, স্পিনিং অ্যাক্সিস আছে না আর্থের, মানে আর্থ যে অ্যাক্সিসটাকে কেন্দ্র করে নিজে ঘুরতেছে, ওই অ্যাক্সিসটার একটা, ওইটা বলতেছিস ভাই? ওই যে কি বলে 26,000 বছরে যে একবার একটা পূর্ণ হয়, সাইকেল হয় আর কি। এক্স্যাক্টলি অ্যাঙ্গেলটা ভুলে গেছি, 13 ডিগ্রি বা এই ধরনের কিছু। আচ্ছা, এই যে আর্থের অ্যাক্সিসের প্রিসিশন আর হলো আর্থের যে ইকুয়েটরের একটা কি বলে ইকুয়েটরটাও তাহলে এই যে যেহেতু আর্থের অ্যাক্সিসটা যেহেতু নড়তেছে, মানে হলো কোনো একটা ফিক্সড দিকেই নাই, ওই দিকটা চেঞ্জ হইতেছে, এর মানে ইকুয়েটরটাও চেঞ্জ হইতেছে। তো এই জন্য আমাদের যে ভার্নাল ইকুইনক্স এটা সবসময় একটা পয়েন্টেই থাকতেছে না,
তো এটার জন্য আমরা যে একটা ধরছি হলো ট্রু ভার্নাল ইকুইনক্স, ওইটা হলো কেমনে বের করছে এটা আমি এক্স্যাক্টলি জানি না, মানে এখন ভাই হ্যাঁ ওই যে আপনি কি ওটা বলছেন প্রিসিশনের কারণে যে কত ডিগ্রি ওয়েস্টওয়ার্ডে সরে যায় ভার্নাল ইকুইনক্স প্রত্যেক শতাব্দীতে, ওটা মেবি 1.4 ডিগ্রি আচ্ছা প্রত্যেক শতাব্দীতে। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল একটা সাইকেল পূর্ণ করতে লাগে প্রায় 26,000 বছর দেখছিলাম। তো এখানে তাহলে ভার্নাল ইকুইনক্সটা একবার এই যে এখানে উপরে আরেকবার নিচে 26,000 বছর, হ্যাঁ 26,000 বছর। আচ্ছা, তো এই যে আমরা দুইটা ইকুয়েটরের যে দুইটা পাইতেছি, একটা হলো এই যে এই ডট ডট লাইনটা, আর এটা হলো নিচের এই ডট ডট লাইন, হ্যাঁ নিচের ডট ডট লাইনটা, আর এই মাঝের এটা হলো মিন ইকুয়েটর। এখানে আসলে বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের মেন কাজ হলো যে ট্রু ভার্নাল ইকুইনক্স, ওই যে প্রিসিশন এবং ইকুয়েটরের যেই উঠানামার কারণে ইকুয়েটরের যেই প্লেনটা যে চেঞ্জ হইতেছে, ওই চেঞ্জের কারণে আমাদের ভার্নাল ইকুইনক্সটা যে চেঞ্জ হইতেছে, ওইটার কারণে আমরা একটা ভার্নাল ইকুইনক্স বের করছি, যেটা আমরা বলছি ট্রু ভার্নাল ইকুইনক্স। তো ওইটা কীভাবে বের করে ওইটা দেখতে পারি নাই। আচ্ছা, এখানে এখন তাইলে হলো ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেমের একটা ভিডিও দেখা যাক। সেলেস্টিয়াল স্ফিয়ার, ওকে আমরা নর্থ ঠিক করলাম ওসা মাইনরের যেই পোলারিস থেকে। এটা হলো সেলেস্টিয়াল ইকুয়েটর। আর এটা হলো ইক্লিপ্টিক, মানে হলো পৃথিবীর যেই পথ, সূর্যের চারদিকে পৃথিবীর পথ। আর এটা হলো পৃথিবীর ইকুয়েটরের প্রজেকশন। তো দুইটার যেই ইন্টারসেকশন, এটা হলো ভার্নাল ইকুইনক্স। এখান থেকে ভার্নাল ইকুইনক্স থেকে রাইট অ্যাসেনশন ইস্টওয়ার্ড, আর ডিক্লাইনেশন হলো ফান্ডামেন্টাল প্লেন থেকে। তো ডিক্লাইনেশন যদি নর্থের দিকে হয় তখন হবে পজিটিভ, আর ডিক্লাইনেশন যদি সাউথের দিকে হয় তখন হবে নেগেটিভ, মানে ডিগ্রিটা। আচ্ছা, এটা গেল আমাদের ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেম। তারপরে যেটা আছে ওটা হলো ইক্লিপ্টিক কোঅর্ডিনেট সিস্টেম। তো এই কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল প্লেন হলো ইক্লিপ্টিক, মানে হলো পৃথিবী সূর্যের চারদিকে যেই পথে ঘুরতেছে ওই পথটাই, ওই প্লেনটা যেটা, ওটা যদি একটা প্লেন হিসাবে কল্পনা করি, ওই প্লেনটা হলো আমাদের ফান্ডামেন্টাল প্লেন। আর সেন্টার হিসাবে আছে পৃথিবী, আবার সূর্য সেন্টার ধরেও ক্যালকুলেশন করা হয় আরেকটা কনভেনশনে। এখানে যে কোয়ান্টিটিগুলো, একটা হলো, আচ্ছা এখানে একটু ভুল রয়ে গেছে। আচ্ছা, একটা হলো ইক্লিপ্টিক লঙ্গিটিউড, আর একটা হলো ইক্লিপ্টিক ল্যাটিটিউড। এটা এখানে একটু ভুল হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের প্রাইমারি ডিরেকশন কি, মানে এই ক্ষেত্রেও আমাদের প্রাইমারি ডিরেকশন হলো ভার্নাল ইকুইনক্স, মানে ট্রু ভার্নাল ইকুইনক্স, যেটা ওই প্রিসিশন এবং হলো আর্থের ইকুয়েটরের উঠানামার কারণে যেই আমরা ইফেক্টটা পড়তেছে, ওই ইফেক্টটা যদি আমরা ক্যালকুলেট করি তারপরে যে ভার্নাল ইকুইনক্সটা পাই ওটা হলো ট্রু ভার্নাল ইকুইনক্স। তো এই ক্ষেত্রে আমাদের প্রাইমারি ডিরেকশন হলো ট্রু ভার্নাল ইকুইনক্স, আর ফান্ডামেন্টাল প্লেন হলো ইক্লিপ্টিক। তাইলে আমরা দুইটা রেফারেন্স পাই গেলাম। আর সেন্টার হলো পৃথিবী। তাইলে ইক্লিপ্টিক লঙ্গিটিউড হলো ভার্নাল ইকুইনক্স থেকে, মানে আমাদের প্রাইমারি ডিরেকশন থেকে ইস্টওয়ার্ড স্টারটা পর্যন্ত যেই অ্যাঙ্গুলার ডিস্টেন্স। আর ল্যাটিটিউড হলো আমাদের ফান্ডামেন্টাল প্লেন থেকে স্টার পর্যন্ত যে হাইট, অ্যাঙ্গুলার হাইট আর কি, এটা হলো ইক্লিপ্টিক ল্যাটিটিউড। এটা এই সবগুলোই মোটামুটি আমরা দেখছি যে আমাদের জিওগ্রাফিক্যাল যেই কোঅর্ডিনেট সিস্টেম আছে, যে দ্রাঘিমাংশ অক্ষাংশ, ওইটার সাথে মিল আছে।
ওই ক্ষেত্রে আমরা স্ফেয়ার হিসাবে কল্পনা করতাম পৃথিবীকে, এই ক্ষেত্রে স্ফেয়ার হলো আমাদের সেলেস্টিয়াল স্ফেয়ার। আচ্ছা, এই তিনটা তো মোটামুটি শেষ। তাহলে ধন্যবাদ সবাইকে। এতটুকুই ছিল আমার কথাবার্তা। এখন অন্যদের কি কি কথাবার্তা আছে ওগুলো শুনি। ভাই হ্যাঁ, আচ্ছা, ওই তাহলে অ্যালটিটিউড আর অ্যাজিমুথ তো তাহলে অবজারভারের লোকেশনের সাপেক্ষে তো সবসময় চেঞ্জ হয়। আমরা যদি কোনো একটা স্টারের ডিরেকশন যদি অ্যালটিটিউড আর অ্যাজিমুথের মাধ্যমে অবজার্ভ করতে যাই, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হয়। আর হচ্ছে রাইট অ্যাসেনশন আর ডেক্লিনেশন তো তাহলে সবসময় ফিক্সড থাকে, তাই না? হ্যাঁ, রাইট অ্যান্সার ডিক্লারেশন ফিক্স থাকে কোনো একটা ফিক্সড একটা স্টারের জন্য অলওয়েজ। ওই প্রিসিশন যদি আমরা আচ্ছা, এক্ষেত্রে যে রাইট অ্যাসেনশন আর ডিক্লারেশনের ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল প্লেন হলো কি ছিল, আর্থের ফান্ডামেন্টাল প্লেন ছিল কি সেলেস্টিয়াল ইকুয়েটর নাকি? রাইট অ্যাসেনশন ডেক্লিনেশনে, জি। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা ছিল হলো এক্লিপ্টিক প্যাথ। হ্যাঁ, তো পৃথিবীর ঘূর্ণনের কারণে পৃথিবী যে ঘুরতেছে, তো ঘোরার কারণে পৃথিবীর সেন্টার তো ঘুরতে, মানে পৃথিবীগুলো তো পৃথিবীর সেন্টারের কোনো চেঞ্জ তো হইতেছে না, জি জি, ঠিক আছে না? আর হলো আবার যদি পৃথিবী যে ঘুরতেছে ওই কারণে পৃথিবীর ইকুয়েটরের তো কোনো চেঞ্জ হইতেছে না। মানে ইকুয়েটর তো ইকুয়েটরের মানে কোনো একটা স্ফেয়ার যদি ঘুরে, এর ভিতরে স্ফেয়ারের উপর কোনো একটা লাইন, মানে স্ফেয়ারটা যদি ঘুরে স্ফেয়ারের উপর কোনো একটা লাইন, এটার কোনো চেঞ্জ তো আমরা মানে দেখতে পারতেছি না, ঠিক না? তো এই কারণে ওই রাইট অ্যাসেনশন আর ডিক্লাইনেশনটা চেঞ্জ হয় না, যেহেতু আমাদের এই ক্ষেত্রে ফান্ডামেন্টাল প্লেন হলো ইকুয়েটর, আর এটা হলো ইকুয়েনক্স, যে ট্রু ভার্নাল ইকুয়েনক্স আর কি। জি, বুঝতে পারছি ভাই। আরেকটা কোশ্চেন ছিল এমনি, মানে হঠাৎ করে মাথায় আসলো যে ওই আমরা সাধারণত দেখছি যে, বা একটা বই পড়ছি যে জেনারেল রিলেটিভিটিতে আপনার যদি এমন হয় যে অনেক দূর একটা স্টার থেকে আলো আসতেছে, যেটা আমরা সাধারণত অবজার্ভ করি পৃথিবী থেকে, তো এমন হয় যে সামনে বা আলো আসার পথে কোনো একটা ম্যাসিভ অবজেক্টের কারণে যে আপনার লাইটটা বেন্ড করে, যার কারণে আমরা ওটা মানে অ্যাকচুয়াল যে পজিশনটা সেটা হয়তো বা আমরা একটা ইমেজ হিসেবে দেখি একটা অন্য পজিশনে আছে। তো সেই ক্ষেত্রে কি আপনার এই আমরা যে সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করি সেখানে কি কোনো প্রবলেম হয়? বা অ্যাকচুয়ালি ওই যে ম্যাসিভ ইয়ের কারণে এখানে আমরা গ্র্যাভিটেশনাল লেন্সিং যে ইফেক্টটা ওইটা পাইতেছি, তো ওইটার কারণে বস্তুটার অ্যাকচুয়াল পজিশন বা হচ্ছে অ্যাকচুয়াল আকৃতি ওইটা আমরা দেখতে পাইতেছি না, হয় ম্যাগনিফাইং হয়ে যায় বা এটার পজিশন আমরা একটু অন্য জায়গায় দেখতেছি, যেহেতু একটা লেন্সিং ইফেক্ট এখানে তৈরি হয়েছে। তো এখান থেকে অ্যাকচুয়াল পজিশনটা আমরা সরাসরি পাইতেছি না, কিন্তু এখান থেকে আমরা বের করতে পারি। ও, তাহলে তো ভাই দেখা যায় যদি মানে বেশি পার্থক্য কি বেশি হয়, মনে করেন যে যেহেতু রাইট অ্যাসেনশনে তো আওয়ার, মিনিট এবং সেকেন্ড হিসাবটা হয়, তাহলে কি আপনার পার্থক্যটা কি মানে মানে আওয়ারের মতো বেশি আওয়ারে হয়ে যায় বা এরকম কিছু, নাকি মিনিট বা সেকেন্ডেই থাকে? ওইটা তো ডিপেন্ড করবে মনে হয় ওই বস্তুটার ম্যাসের উপর। মানে আমি যেই স্টারটা দেখতেছি এবং আমার মাঝে যে বস্তুটা আছে, মানে যেটার কারণে গ্র্যাভিটেশনাল লেন্সিং ইফেক্টটা আমি পাইতেছি, ওই বস্তুটার ম্যাসের উপর ডিপেন্ড করবে যে আসলে ওটার অ্যাকচুয়াল পজিশনটা কতটুকু এদিক সেদিক হবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো, আমি যা যা বললাম সবই কি ঠিক বলছি নাকি? কারো কোনো কোশ্চেন বা দ্বিমত? ভাই প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে। এটা তো কোশ্চেনও না দ্বিমতও না, কমপ্লিমেন্ট দিলাম আর কি। আমরা তো হচ্ছে অনেক থিওরি পড়লাম, এখন হচ্ছে একটা যদি আমরা অবজার্ভ করি তাহলে মনে হয় ভালো হবে। কি রকম? হ্যাঁ, এটা ভালো আইডিয়া। যেমন এখন আকাশে একটা উজ্জ্বল তারা আছে ভেগা। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আমরা যদি এই স্কাই ভিউ লাইভ থেকে দেখা যাবে। আচ্ছা, আমি কি স্টেলারিয়ামে ঢুকবো? হ্যাঁ, স্টেলারিয়াম থেকে দেখা যাবে। আমরা হচ্ছে মিলে দেখি যে আমরা আর এ আর মানে ডি এর যে কনসেপ্ট করলাম এটার সাথে মিল আছে। হ্যাঁ, আচ্ছা, স্টেলারিয়ামের ইউজ আমি যদিও খুব বেশি করি নাই, যারা যারা পারো বা পারে না আমার একটু দেখাই দিলেই হবে।
হচ্ছে ভেগা লিখে সার্চ দেব, ওই সময় আচ্ছা শব্দটা হ্যাঁ ওকে সার্চের অপশন কই গেল এখানে নিচে আসতো তো সার্চের অপশন তো পাইতেছি না আচ্ছা আমি কি ফোন থেকে দেখাবো আগে ও আচ্ছা শেয়ার কর, তারপরে দেখাই দিচ্ছি। স্ক্রিন কি শেয়ার করা নাই ও আচ্ছা কাটিয়ে দিছিলাম হ্যাঁ, আমি পাইছি। ভাই তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন জি ভাই। কি করতে যাচ্ছিস? মানে ভেগার পজিশনটা আমরা দেখব রাইট এসেনশন ডিক্লিনেশন এগুলা এজিমুথ অ্যালটিটিউড সবই আছে আচ্ছা। এখানে হ্যাঁ হ্যাঁ কত হ্যাঁ, এই যে দেয়া আছে রাইট অ্যাসেনশন আর হলো গিয়ে ডিক্লিনেশন। এখন এখানে হলো গিয়ে ম্যাগনিটিউড দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে। ডিসটেন্স হলো গিয়ে ভেগার মোটামুটি 25.04 লাইট ইয়ার দূরে। তারপরে হলো গিয়ে সেপারেটাল টাইপ না সরি স্পেকট্রাল টাইপ এ ও ভি এ, এটা কি, এটা দিয়ে কি বোঝায়? A0 এটা আমি জানি না। আচ্ছা এই যে এখানে আছে ডিইসি হচ্ছে 38 ডিগ্রি 48 মিনিট 19 সেকেন্ড 19.9 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, তো এটা দ্বারা কি বোঝায়? এটা তো মানে ডিক্লিনেশন, তার মানে হচ্ছে ডিক্লিনেশন এবং পজিটিভ হ্যাঁ পজিটিভ, এর মানে তার মানে নর্থ দিকে। হ্যাঁ নর্থের দিকে তার মানে এটা ইকুয়েটর থেকে নর্থের দিকে 38 ডিগ্রি সামথিং। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের পজিশন কোথায় বাংলাদেশের? আমাদের পজিশন মোটামুটি 23 সামথিং এর মধ্যে আছে পজিটিভ। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাদের চেয়েও আরো 15 ডিগ্রির মতো বেশি নর্থের দিকে। হ্যাঁ ঠিক আছে। আরো উপরে তো আমরা যদি এখন হচ্ছে নর্থের দিকে আমাদের ওই যে জেনিথ, যেটা ইমতিয়াজ বললো, আমাদের হচ্ছে একদম স্ট্রেট উপরের যে পয়েন্টটা এটাকে জেনিথ বলে। তো এই জেনিথ থেকে আমরা যদি আর 15 ডিগ্রি নর্থের দিকে যাই তাহলে কিন্তু আমরা এই ভেগা দেখতে পাবো। এখন 15 ডিগ্রি নর্থে নাকি সাউথে? নর্থে, যেহেতু এখানে পজিটিভ আছে এবং কি কোনটা হচ্ছে আমাদের ইয়ার থেকে বড়, আমরা হচ্ছে পজিটিভ 23 সামথিং। হ্যাঁ 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 ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, তাহলে তো নর্থের দিকে তাকাতে হবে। হ্যাঁ হ্যাঁ কেউ কি বাইরে আছে তাহলে ট্রাই করে দেখতে পারে। আমি অবশ্য আমার ফোনে দেখতেছি। সবাই ঘরে মনে হয়। আমি অবশ্য ঢাকাতে আছি, আর ঢাকাতে খুবই লাইট পলিউশন, সো ট্রাই করেও দেখা যাবে না, কারণ আমি অলরেডি কয়েকবার ট্রাই করছি সাথে যেয়ে তারা খোঁজার, একটাও পার নাই। কেউ চাইলে জানলা দিয়ে দেখতে পারেন। আচ্ছা এখানে জানালা দিয়ে দেখা যায় পাশের বাসার বিল্ডিং। আচ্ছা এর মানে এখানে আরেকটা আছে যে রাইট এসেনশন। রাইট এসেনশন আছে হলো কত 18 আওয়ার 18 ঘন্টা। হ্যাঁ 18 ঘন্টা 37 মিনিট। ভাই মুছে গেছে ভাই চলে গেছে। হ্যাঁ দেখছি আমি, চলে গেছে। আমি আর একটা জিনিস দেখতেছিলাম। আচ্ছা যাই হোক, তো রাইট এসেনশন ছিল 18 ঘন্টা 37 মিনিট সামথিং। তো রাইট এসেনশন আমরা কনভেনশনালি মানে একটা কি বলে কমন একটা কনভেনশন হলো আমরা ইউজ করি টাইম ইউজ করি আর কি, যে আওয়ার মিনিট সেকেন্ড। এক্ষেত্রে যে 360 ডিগ্রিতে 24 ঘন্টা এরকম আর কি রাইট এসেনশনের ক্ষেত্রে। তাইলে যেহেতু এখানে 18 ঘন্টা প্রায় 18.5 ঘন্টার মতো, এর মানে হলো যে ভার্নাল ইকুইনক্স থেকে আমাদেরকে 18 ঘন্টা ইস্টওয়ার্ড 18 ঘন্টা পূর্ব দিকে তাকাইতে হবে। হ্যাঁ জি ভাই। এখন কথা হলো ভার্নাল ইকুইনক্সটা কই? আচ্ছা এখানে মনে হয় রবিনের কথা বোঝা যায় নাই। আচ্ছা আমি বলতে চাচ্ছি যে হচ্ছে এখানে যে টাইমটা আছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে
ভাই কথা আসতেছে না আপনার। শোনা যায় না? হ্যাঁ, এখন শোনা এখন যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, রাইট অ্যাসেনশনের যে ব্যাপারটা বলতেছিলাম, এখানে যে টাইমটা দেওয়া আছে, ভাই আবার কথা অস্পষ্ট হয়ে গেছে। আপনি ব্যাখ্যা দেওয়া শুরু করলেই হচ্ছে অস্পষ্ট হয়ে যায়। হ্যাঁ নেটওয়ার্কে সমস্যা হতে পারে। টেক্সট করে দেন ভাই আমরা দেখি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বোঝা Hello? যাচ্ছে তো। হ্যাঁ এখন আচ্ছা, যেহেতু রাইট এসেনশন বা হচ্ছে কি বলে ভার্নাল ইকুইনোক্স বের করতে আমাদের সমস্যা হইতেছে, আরেকটা এখানে অপশন আছে যে অ্যাজিমুথ অ্যালটিটিউড, ওইটা ব্যবহার করে। আচ্ছা এখন কি শোনা যায়? হ্যাঁ জি ভাই। আচ্ছা, রাইট অ্যাসেনশনের যে টাইমটা আছে, এই টাইমটা বোঝায় হচ্ছে মানে এই যে তারাটার আমরা এই রাইট অ্যাসেনশন দেখব, এই তারাটা সূর্যের চেয়ে কত ঘন্টা পিছনে আছে যদি হচ্ছে আমরা নর্মাল ভাবে বুঝতে চাই। হ্যাঁ, কত ঘন্টা পিছনে আছে বলতে কি বোঝায়? মনে করুন হচ্ছে সূর্য আপনার মাথার উপরে আছে হচ্ছে এখন মানে দিনের বেলা আর কি 12টায় সাপোজ করলাম। তার মানে এই কোন একটা তারা যদি আপনার মাথার উপর দিয়ে যাওয়ার মতো ট্র্যাজেক্টরি থাকে, ওই তারাটা আরো 18 ঘন্টা পরে আসবে সূর্যের। মানে আমরা যদি কোনো একটা দ্রাঘিমা ইউজ করি, যে কোনো একটা নির্দিষ্ট দ্রাঘিমাতে কোনো একটা স্টার আছে, বা হলো সূর্য ধর 12টার সময় কোনো একটা নির্দিষ্ট দ্রাঘিমায় আছে, এর মানে এই স্টারটা আমার কাছে আসতে আরো 18 ঘন্টা সময় লাগবে, এটাই তো নাকি একই দ্রাঘিমায় আসতে? হ্যাঁ, এখন কিন্তু হচ্ছে এখানে আরেকটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে মানে আমাদের পৃথিবীর সাথে সূর্যের রিলেটিভ গতি আর হচ্ছে তারাগুলোর সাথে আমাদের যে মানে রিলেটিভ গতি মানে অ্যাঙ্গুলার আর কি, এটার মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, অনেক পার্থক্য আছে। ফলে তারাগুলো মানে কিছুটা আগে চলে আসে সূর্যের চেয়ে। আগে আসবে নাকি পরে? আগে আসবে নাকি পরে? আগে আসবে। ফলে দেখা যায় হচ্ছে তারাগুলা হচ্ছে মানে যে কোনো তারাই যদি সূর্যের চেয়ে সাপোজ এটা আছে 18 ঘন্টা পিছনে, 1 মাস পরে এটা হচ্ছে 16 ঘন্টা পিছনে থাকবে, 2 মাস পরে এটা 14 ঘন্টা পিছনে থাকবে, 3 মাস পরে 12 ঘন্টা, এভাবে প্রতি মাসে 2 ঘন্টা করে কমে, 15 দিনে 1 ঘন্টা করে। ঠিক আছে? আমাদের একটা হোমওয়ার্ক হলো গিয়ে 15 দিন পরে চেক করা যে ভেগার হলো গিয়ে রাইট অ্যাসেনশন কত আছে, 17 ঘন্টা থাকবে। না, এখানে রাইট অ্যাসেনশনটা কি হচ্ছে এটা তো ভাই এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে আমাদের মাস হিসাবে আবার হিসাব করে নিতে হয়, বুঝছেন? এটা হচ্ছে মাসের 15 দিন পরে 1 ঘন্টা কমবে না? তার মানে আজকে হলো গিয়ে 25 তারিখ অক্টোবরের, সো আমরা যদি নভেম্বরের 10 তারিখে এটা এই এক্সপেরিমেন্টটা করি, তাহলে আমাদের এই ভেগারি রাইট অ্যাসেনশন থাকার কথা হলো গিয়ে 17 আওয়ারে, তাই তো? ভাই রাইট অ্যাসেনশন এটা হচ্ছে একটা ফিক্স নাম্বার, মানে এটা হচ্ছে 21শে মার্চের জন্য ফিক্স। তো আপনি এইভাবে বলতে পারেন যে লোকেশন হিসাবে, মানে এখন আপনি মাথার উপরে দেখতেছেন, 15 দিন পরে দেখবেন যে আরো 1 ঘন্টা আগে চলে আসছে, আজকে দেখতেছেন 8টা বাজে, 15 দিন পরে দেখবেন যে 7টায় চলে আসছে, এরকম। ওইটা ওই স্টারের পজিশন চেঞ্জ হইতেছে না, জাস্ট হচ্ছে আমি যে দেখতেছি ওইটার ইয়েটা চেঞ্জ হইতেছে। রাইট অ্যাসেনশন কিন্তু কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না। এটা রাইট অ্যাসেনশন ডিক্লিনেশন দুইটাই। এটা মানে এটা হিসাব করা হয়েছে মার্চের 21 তারিখের সাপেক্ষে। এরপর হচ্ছে আমরা মানে প্রতিদিনেরটা আবার আলাদাভাবে হিসাব করতে হয়, মানে যতটুকু আমি জানি আর কি। আচ্ছা হ্যাঁ, ধর এটাই আমি স্টেটমেন্টটা আবার রিফ্রেশ করি, সেটা হলো গিয়ে যে ভিজিবিলিটি লেখা আছে না, রাইজ হলো গিয়ে 8:55-তে আর সেট হলো গিয়ে 23:45। হ্যাঁ ঠিক আছে, তো আমরা যদি হলো গিয়া ধর 10 তারিখ নভেম্বরের 10 তারিখ দেখি, তখন হলো গিয়ে এই 8:55-র জায়গায় এটা হয়ে যাবে 7:55 টাইপের কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাই। হ্যাঁ ঠিক আছে। এখানে আরেক
হ্যাঁ হ্যাঁ বলুন। তো এখন আমরা যদি হিসাব করি মার্চের 21 তারিখে ধরলাম হচ্ছে 18 ঘন্টা 37 মিনিট পিছনে আছে সূর্য। তাহলে এখন হচ্ছে মার্চের পর কয় মাস গেল? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এখন অক্টোবর না? হ্যাঁ হ্যাঁ, তার মানে 7 মাস। 7 মাসে হচ্ছে 14 ঘন্টা। 14 ঘন্টা টাইমটা আগাবে। তাহলে সূর্যের চেয়ে আর থাকবে 2 ঘন্টা 37 মিনিট পিছনে। তার মানে হচ্ছে সূর্য যখন অস্ত যাবে তার 2 ঘন্টা 37 মিনিট পরে এটা অস্ত যাবে। মানে আজকে সূর্য কয়টা অস্ত গেছে কেউ কি জানেন? ওই তো 5:20-25 দিকে হবে। অস্ত গেছে, আজান তো দিছে মনে হয় 5:30টায়, তার মানে ওই 5:45 বা 5টা কি বলি 5:20-25 হবে ভাই। 5:30 আশেপাশে। 5:30 আশেপাশে এত তাড়াতাড়ি গেছে? হ্যাঁ, মাগরিব কি ইমতিয়াজ? হ্যাঁ হ্যাঁ ভাই, এই টাইমে 20-25 দিকে অস্ত গেছে। হ্যাঁ সেটাই তো। তো তুই যেটা বললি হলো গিয়ে 2 ঘন্টা, তাতে তো মোটামুটি হিসাব করলে ঠিকই থাকে অনেকটা। কারণ 5টা, তো 5টার সাথে 2 ঘন্টা দিলে হলো গিয়ে 7টা, সাথে হলো গিয়ে ওদিকে 25 মিনিট আর এদিকে হলো গিয়ে 37 মিনিট, তো মিলাই ঝিলাইয়া আরো 1 ঘন্টা সামথিং হয়। তো 8টা, এই হিসাবটা আরেকটু প্রিসাইজ হবে যদি আমরা ওই মার্চের 21 তারিখ, তো আর আজকে হলো গিয়ে অক্টোবরের 25 তারিখ, সো 60 দিনেরও তো একটা আছে। 4 দিনে কত মিনিট হবে? 15 দিনে 1 ঘন্টা। 15 দিনে 1 ঘন্টা, তার মানে হলো গিয়া প্রতিদিন 4 মিনিট, তাই তো? 4-15-60। হ্যাঁ, তাহলে 4 দিনে হলো গিয়ে 16 মিনিট, তো হিসাব করলে মোটামুটি ঠিক থাকে, মানে অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে অ্যারাউন্ড। হ্যাঁ হ্যাঁ, মানে একটু মনে হয় কোথাও একটু মিস্টেক হয়েছে হয়তো, মানে আমাদের হিসেবে আর কি। আমরা ওই প্রিসাইজ করে নিই, তো এখানে কত আছে? 18 ঘন্টা 37 মিনিট। আচ্ছা, কাছাকাছি হবে। হ্যাঁ, কাছাকাছি তো হয়েছেই, কারণ সূর্য এই যে 8:55-তে উঠছে, তার মানে কত ঘন্টা পিছাই আছে? ধর 2 ঘন্টা 55 মিনিট পিছাই আছে। সূর্য হলো গিয়া অস্ত গেছে কখন? সূর্য যখন অস্ত যাবে, আর এইটা তো তখন উঠবে আর কি, রাইজ করবে, তাই না? কারণ হ্যাঁ, তার মানে হলো গিয়ে সূর্য অস্ত গেছে ধর 5:30-এ, উঠবে আর না, এইটা উঠছে। হ্যাঁ, এটাও অস্ত যাবে, মানে এটা হচ্ছে সূর্য যা, হ্যাঁ সূর্য যা করবে ওইটাও তা করবে এই সময় পরে, যদি হচ্ছে টাইমটা হয় প্লাস। আর যদি টাইমটা হচ্ছে, টাইম তো প্লাস মাইনাস নাই, মানে হিসাব করার জন্য রাখা যায় আর কি। মানে যখন আগাই গেছে তখন আমি বলতেছি আর কি, সাপোজ আমি আচ্ছা, তাহলে তো এখানে সমস্যা আছে। সেট তো হলো গিয়ে 23:45, মানে হলো গিয়ে 11:45 PM এ, তাই না? এত তাড়াতাড়ি এখানে এই যে 23:45 আচ্ছা, লেখা এটা আছে তো তো সেট 8:55, মানে তো সকাল 8:55। ওইটা তো রাইজ। হ্যাঁ, এটা রাইজ। রাইজ না, ধরলে দুইটারই রাইজ ধরতে হবে, ধরলে দুইটারই সেট ধরতে হবে। এখন ভাই সূর্যেরটা সার্চ দেন তো, সূর্যে কখন অস্ত গেছে একটু দেখি। অস্ত গেছে নাকি উঠছে, কোনটা? এখন সূর্যের অবস্থা ইয়েরা দেখেন, তাইলে হবে। দুইটাই তো পাওয়া যাবে ভাই। এখানে সান সার্চ দেন না। আচ্ছা, সানরাইজ হইলো গিয়া কত? 6:01 PM বাংলাদেশ থেকে। আচ্ছা, এটা ভালো বলছে। এখানেই সান। কি লিখছি? সান, সানের রাইজ হইলো গিয়া 6:02-এ, আর ভেগা হইলো গিয়া 8:55-তে। এখন হিসাব কর। এটা রাইট এসেনশন কত? 14 ঘন্টা। ওইটার ছিল 18.5 ঘন্টা। এখানে হচ্ছে একটু আমাদের একটু ভুল হয়েছে ভাই। আমরা হচ্ছে কি করছি, ওই যে 14 ঘন্টা বাদ দিছি, 14 ঘন্টা বাদ দিছি 16 ঘন্টা সামথিং থেকে, ওইখানে তো ছিল 18 ঘন্টা সামথিং। তাহলে আসতেছে হচ্ছে বিহাইন্ডে হচ্ছে 4 ঘন্টা 37 মিনিট। এখন সূর্যের যদি সেট হয় 5:25, তাহলে আমি যদি 5 ঘন্টা 37 মিনিট যোগ করি তাহলে কত হয়? 22, প্রায় 11:01 আসতেছে। তাহলে তো একদম মানে একদম ক্লোজ। ভেগার কত ছিল? 11:45। হ্যাঁ, ক্লোজ, অনেক ক্লোজ।
হ্যাঁ তাহলে এখন যেহেতু বুঝতে পারছিস না রবিন, এখন এটা হলো গিয়ে সিম্পলি কোনো কনফিউশন ছাড়া একবার প্রেজেন্ট কর, বুঝাই দে আর কি। আচ্ছা, মানে শুধু তো রাইট অ্যাসেনশনের ব্যাপারটাই তো না? হ্যাঁ আচ্ছা, রাইট অ্যাসেনশনের যে টাইমটা দেওয়া হয় ওই টাইমটা বোঝায় হচ্ছে মানে এই টাইমটা যে তারার, ওই তারাটা সূর্যের কত ঘন্টা পিছনে আছে। পিছনে থাকা বলতে কি বোঝায়? সূর্য যদি হচ্ছে ইকুয়েটর থেকে যে সময়ে উঠবে ওই তারাটা আরো ওই রাইট অ্যাসেনশনের টাইম পরে উঠবে। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে ইকুয়েটর থেকে উঠবে বলতে ইকুয়েটর Rise. থেকে উঠলে সকাল হয়, আর ইকুয়েটর থেকে নেমে গেলে তখন সন্ধ্যা হয়ে যায় আর কি। আচ্ছা, তো আমাদের হচ্ছে পৃথিবীর সাপেক্ষে সূর্যের আর ওই স্টার গ্যালাক্সি, মানে গ্যালাক্সি না, কনস্টেলেশন, এগুলোর আপেক্ষিক গতির কারণে এরা আমাদের পৃথিবীর চারপাশে মানে রিলেটিভ পূর্ণ গতি হওয়ার একটা টাইম ডিফারেন্স দেখা যায়। দেখা যায় যে সূর্য যে সময়ে মানে অ্যাকচুয়ালি সূর্য তো ঘুরে না, পৃথিবী ঘুরে। মানে এটা যদি আমরা চিন্তা করি আর কি, পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরতেছে, তাহলে হিসেব করতে আমাদের সুবিধা হবে। ওইটা যদি আমি ধরে বলি তাহলে সূর্য যে সময় পৃথিবীকে একবার পূর্ণ প্রদক্ষিণ করবে, এই তারাগুলা তার চেয়ে আগে করে ফেলবে কিছু সময়, প্রত্যেক দিন একটা ছোট্ট সময় আগে করে ফেলে। ফলে এটা দেখা যায় 15 দিনে 1 ঘন্টা হয়ে যায়, আর 30 দিনে 2 ঘন্টা আগায় যায় সূর্যের চেয়ে। হ্যাঁ, তো যে তারাটা সূর্য থেকে সাপোজ ভেগা 18 ঘন্টা পিছনে আছে, 18 ঘন্টা 37 মিনিট, এটা হচ্ছে 1 মাস পরে সূর্যের 16 ঘন্টা 37 মিনিট পিছনে থাকবে। 2 মাস পরে 14 ঘন্টা 37 মিনিট পিছনে। ঠিক আছে, তো এই টাইমটা আছে মার্চের 21 তারিখের জন্য। তো এখন হচ্ছে আমরা যদি অক্টোবরের 21 তারিখ পর্যন্ত হিসাব করি তাহলে 7 মাস, আর 7 মাসে কত ঘন্টা আগাবে? প্রতি মাসে 2 ঘন্টা করে, 7 মাসে হচ্ছে 14 ঘন্টা। তো মার্চে ছিল 18 ঘন্টা 37 মিনিট পিছনে, এখন আমি যদি 14 ঘন্টা বাদ দিই, মানে 14 ঘন্টা যেহেতু আগে গেছে, তাহলে আর থাকে 4 ঘন্টা 37 মিনিট পিছনে। মানে সূর্য যখন ইকুয়েটর থেকে নামবে তার আরো 4 ঘন্টা 37 মিনিট পরে এই ভেগা তারাটা নামবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আমরা সূর্য, বুঝতেছি, বাকিরা বুঝতেছে কিনা সেইটা রেসপন্স নেই। হ্যাঁ আচ্ছা, আর কেউ কি আছে আসলে? আচ্ছা জি ভাই বুঝছি। দেখি কি আছে। 10 জন আছে। এই বাকিরা কথা বলো, বুঝতেছো কিনা? নাফিসা, তানহা, বুঝছো? আচ্ছা, জি ভাই বুঝতেছি। আচ্ছা কন্টিনিউ করি। তার মানে হচ্ছে এখন 4 ঘন্টা 37 মিনিট পিছনে আছে। তো আমরা হচ্ছে এখানে দেখলাম ভাই সানের সেট কত ছিল, মানে ডাউন টাইম 6টা। আচ্ছা আবার দেখি, 6টা 1। 7টা ইয়ে ছিল। ও না, হ্যাঁ 5টা কত জানি ছিল, 5টা 25, 17টা 6টা 25। 2। আচ্ছা 5টা 25, তার মানে 5টা 25 মিনিটে সূর্যটা ইকুয়েটর থেকে নেমে গেছে। হ্যাঁ, তো আমাদের ভেগা তারাটা আরো 4 ঘন্টা 37 মিনিট পরে নামবে, তাহলে তখন কয়টা বাজবে? আমি 5টা 25-এর সাথে 4 ঘন্টা যোগ করি, তাহলে হবে হচ্ছে 9টা 25 নাকি? 11টা 25। আচ্ছা 11টা 25 ও না, নাকি? 5টা 25 তো 4 ঘন্টা যোগ করতে 9টা 25। 9টা 25 আরো 37 মিনিট যোগ করলে আমার আসবে হচ্ছে 10টা সামথিং। 10টা 2। 10টা 2। হ্যাঁ, এখন হচ্ছে মানে এটা হওয়ার কথা ছিল 11টা 25, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা পার্থক্য আছে। হ্যাঁ, এখন এই যে পার্থক্যটা আছে এটা কেন আছে? এই যে আমরা হিসাব করছি কিন্তু হচ্ছে অক্টোবরের 21 তারিখের জন্য, কিন্তু আচ্ছা আজকে এই পার্থক্য থাকবে না। তোর কত আসছে? তুই 21 অক্টোবরের 21 পর্যন্ত করছিস? হ্যাঁ হ্যাঁ, তো 4 দিনে কত ডিগ্রি হয় বা কি হয়? 4 দিনে 16 মিনিট যোগ হবে। 16 মিনিট যোগ হলেও তো 10টা 18 হয়। তাও হচ্ছে তাও পার্থক্য প্রায় থেকে যায়। 1.5 ঘন্টার হ্যাঁ পিছনে। তাও
1.5 ঘন্টার হেরফের লেগে গেছে। তাও একটু পার্থক্য রয়ে যায়, এটা অবশ্য দেখতে হবে। তবে আমরা এটা দেখতে পাইতেছি যে ক্লোজ অনেক। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করছি কিনা সবাই, এই যে অ্যালটিটিউড আর এজিমুথ, এটা কিন্তু চেঞ্জ হইতেছে, দুইটা মানে একটু পরে জি পরে ভাই, চেঞ্জ হইতেছে। সবসময় চেঞ্জ হচ্ছে। হ্যাঁ কারণ মুভিং স্যার। হ্যাঁ, এটা হচ্ছে মানে লাইভ লোকেশন বলা যায়। অবস্থানের কারণেও চেঞ্জ হয়, আবার টাইমের কারণেও চেঞ্জ হয়, অ্যালটিটিউড আর এজিমুথ। ওকে, আর কিছু সবাই এখন দেখতে পারেন, মানে সময় পাইলে ভেগা এখন দেখা যায়, কিছুদিন পরে দেখা যাবে না আর। কিছুদিন পরে অবশ্য অরিয়ন আসবে, কালপুরুষ। অরিয়ন তো এখন ভোরের দিকে ওঠে। হ্যাঁ, আস্তে আস্তে সন্ধ্যা চলে আসবে। ওকে, কারো করে দিলাম প্রেজেন্টেশন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করা যায়, অথবা কারো কোনো মন্তব্য, যে কোনো ধরনের মন্তব্য, কোনো তারা দেখছে কেউ, এরকম যে কোনো কিছু শেয়ার করতে পারে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওই যে ধ্রুবতারা, যে এটা কি আসলেই আছে? মানে ধ্রুবতারা কি এক্সিস্ট করে পৃথিবী, মানে মহাকাশে, স্পেসে? আচ্ছা, ধ্রুবতারা বলতে কি শুকতারাকে বোঝাচ্ছো? এটাকেই হয়তো মানুষ বলে পরে ভাইয়া, আর অনেকে বলে যে সপ্তর্ষি মণ্ডলী, এটাও কি আছে? সপ্তর্ষি মণ্ডলী, হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডলে আছে। মানে ধ্রুবতারা বলতে কি চাঁদের পাশে যেটাকে সবসময় দেখো, এটাকে বোঝাচ্ছো? মানে বলে যে আর কি চাঁদের পাশে অল টাইম থাকে, তাই ধ্রুব, এরকম? জি জি ভাইয়া, এরকম টাইপের কিছু অলওয়েজ থাকে, মানে একই জায়গায় থাকে অলওয়েজ। একই জায়গায় না, পোলারিসের কথা বলতেছে মনে হয়। না না না, পোলারিস না, ওইটা হচ্ছে শুকতারা কি বলে সম্ভবত, যতটুকু আমি জানি। মানে এটা চাঁদের বলে হয়তো। জি ভাইয়া। হ্যাঁ, চাঁদের মানে একটা নির্দিষ্ট পাশে সবসময় দেখা যায়, তো মানে লোকেশন কিন্তু ফিক্স না, বাট চাঁদের সাপেক্ষে মোটামুটি ক্লোজ থাকে, এই জন্য হয়তো মানে মানুষ ওইভাবে ধরে নিচ্ছে আর কি। কিন্তু আসলে এটা হচ্ছে কোনো তারা না, এটা হচ্ছে একটা গ্রহ, শুক্র গ্রহ, যেটা হচ্ছে সূর্যের অনেক কাছাকাছি। হ্যাঁ, তো এটা অনেক কাছে হওয়ায় এটা হচ্ছে অনেক উজ্জ্বল দেখা যায়, আমাদের কাছে মনে হয় এটা একটা তারা। আমরা তো আসলে আলাদা করতে পারি না এটা গ্রহ কোনটা তারা, কারণ হচ্ছে মানে খালি 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 চোখে আর কি ওই গ্রহগুলো অনেক কাছে হওয়ায় উজ্জ্বল তারাদের মতো। তো গ্রহ তারা না, এটা হচ্ছে একটা গ্রহ, এবং এটার নাম হচ্ছে শুক্র গ্রহ। গ্রহ আর তারা কিন্তু আগে খালি চোখে আলাদা করা হয়েছিল। মানে তো সায়েন্টিস্টদের কাজ আমি না না, মানে ওইটা কিভাবে করছে আর কি, কিভাবে করছে ওইটা একটু বলতে চাইছিলাম, যে মানে তাদের গতিপথ যে ইয়েটা আমি যে দেখাইছিলাম, যে মার্স আর মুনের যে গতিপথটা, যদি আমরা পুরো একটা বছর যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে একবার ইস্টওয়ার্ড আর একবার ওয়েস্টওয়ার্ড, মানে আমাদের সাপেক্ষে যে অ্যাপারেন্ট যে মোশনটা, ওই মোশনটা থেকে আসলে আমরা ইয়ে করতে পারছি যে এটা কোনো একটা কি বলে প্ল্যানেট ধরনের, মানে অন্য স্টারগুলোর অন্য তো শুধু রেট্রোগ্রেড মোশন দেখা যায়, তাই না? শুধু গ্রহ বলতে ওইটা না, তো না, সূর্যেরও তো রেট্রোগ্রেড মোশন আমরা দেখতে পাই আমাদের সাপেক্ষে আর কি। সূর্যের পাই না, সূর্যেরটার কথা পড়ি নাই, মানে গ্রহদের কথা দেখছিলাম যে রেট্রোগ্রেড মোশন তো গ্রহদের ক্ষেত্রেই দেখা যায়। এই শুক্র গ্রহের তো রেট্রোগ্রেড মোশন আছে। হ্যাঁ, সবগুলারই আছে, মানে খালি চোখে যে গ্রহগুলো দেখা যায় সব, মানে সব গ্রহেরই আছে রেট্রোগ্রেড মোশন। হ্যাঁ, ম্যাথমেটিক্স দিয়ে প্রেডিক্ট করা যায়, টাইম পিরিয়ড এসব দিয়ে। আচ্ছা, এইখানে তো তানহা যেটা বললো যে ইসের কথা বললো, ধ্রুব তারার কথা বললো, ঠিক আছে, ধ্রুব তারা তো পোলারিস না, তো যেটা হলো গিয়া 25,800 বছর পরে আবার চেঞ্জ হবে, মানে এই ধরনের টাইম পিরিয়ড পর পর ওই যে ধ্রুব তারাটা চেঞ্জ হয়। আর আমরা তো এখানে শুকতারা নিয়ে কথা বলছি। ভাই ধ্রুব তারা আর শুকতারা কি এক না? ওইটাই তো না ভাই, তো,
ধ্রুব তারা বলতে আমরা কোনটা বোঝাই? পোলারিসে বলা হয় হ্যাঁ না? ধ্রুব তারা জি আলাদা ভাই দুইটা। হ্যাঁ কিন্তু বর্তমানে পৃথিবীর ধ্রুব তারা হলো গিয়ে পোলারিস, এইটা আবার চেঞ্জ হয়ে যাবে, এটাও ফিক্স না। তবে জি, এটা এটা- চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, যে চেঞ্জটা অ্যাকচুয়ালি নেগলিজিবল। সো এই নেগলিজিবল জিনিসটাই একটা হিউজ পরিবর্তন চলে আসবে যখন সেটা মোটামুটি 25,800 বছর পরে ওই পোলারিস আর আমাদের ধ্রুব তারা থাকবে না, তখন আর একটা তারা হবে যেটার নাম তো খুঁজে পাচ্ছি না। ভাইয়া পোলারিস তো হচ্ছে ওই যে আমি গুগলে পড়ছিলাম একটা আর্টিকেলে যে তারা বলছে যে 50টা স্পেশাল তারা আছে, এর মধ্যে পোলারিস হচ্ছে সবচেয়ে উজ্জ্বল যে তারাটা। এটাই কি ধ্রুব তারা মিন করছে? না, এটা না আসলে, মানে বাই ডেফিনিশন ধ্রুব তারার কনসেপ্টটা হলো গিয়ে যে তারার হলো গিয়ে কোনো চেঞ্জ নেই, মানে ওই যে ওরিয়ন বললো না, ওরিয়ন কনস্টেলেশনে যে তারাগুলো আছে সবগুলাই চেঞ্জ হইতেছে, ওর পজিশন চেঞ্জ হইতেছে, কিন্তু একটা তারা পৃথিবীর সাপেক্ষে যে তারাটার হলো গিয়ে পজিশনের কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করতেছি না, ওইটাকে অ্যাকচুয়ালি আমরা ধ্রুব তারা বলতেছি, তাই তো? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যদি ওইটা হয় তাহলে সেইটা হলো গিয়ে পোলারিস। এটা এভাবে বলা যায় এই লজিকে, কিন্তু অনেকে হচ্ছে ধ্রুব তারা বলতে অন্য কিছু মিন করতে পারে। যেমন আমি ছোটবেলায় মানে শুনছিলাম আর কি, যখন আমাকে মানে দেখানো হয়েছিল যে ধ্রুব তারা বলতে আসলে ওই শুকতারাটাকেই দেখানো হয়েছিল, যে প্রত্যেক দিন সন্ধ্যায় দেখা যায়। তো ওই তারা আর একটা হলো গিয়ে শুকতারা, ওই দুইটাই হলো গিয়ে শুক্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এলাকা ভেদে হয়তো ধারণা আলাদা ছিল আর কি। আমি ওইটাই জিজ্ঞেস করছিলাম ও কোনটা মিন করছে আসলে। আর পোলারিসের ব্যাপারটা কেন জায়গা থেকে মুভ করে না, এটা কি কেউ বলতে পারবেন? এটা তো মনে হয় ওই যে আমাদের টিল্টনেস এর কারণে, মানে হলো গিয়ে পৃথিবী যে টিল্টেড আছে না, ওইটার কারণ না। না না, আমাদের যে এক্সিস আর কি, বরাবর আছে তারাটা। হ্যাঁ এক্সিস বরাবর। ভাই নর্থ বরাবর উপরে তো, তো আমাদের অ্যাক্সিসটা, আমাদের যে পৃথিবীটা ঘুরতেছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে, আর পোলারিসটা একদম ডাইরেক্ট নর্থ বরাবর উপরের দিকে, যার কারণে পৃথিবী ওয়েস্ট থেকে ইস্ট বরাবর ঘোরার ফলেও সেই তারাটার আর কি ওখানেই দেখা যায় সবসময়। হ্যাঁ হ্যাঁ, অর্ণব ঠিক বলছে। তো মানে শুধু পোলারিস না, নর্থের ওই একদম নর্থ পয়েন্টে বা সাউথ পয়েন্টে যদি আরো তারা থাকে, ওইগুলো হচ্ছে মানে এরকম ধ্রুব থাকবে পোলারিস। যেমন কিছু মানে পোলারিসের আশেপাশে কিছু তারা মানে ওইগুলা ইয়ে হয় না কখনো, মানে কি বলে, অস্ত যায় না আর কি। হ্যাঁ অস্ত যায় না। যে আমি আরেকটা আর্টিকেল পড়ছি যে 14,000 কি 10,000 সিই, এটা সি দেখি বলেছে, বুঝলাম না। গামা সিটি মন্ডলের বলতেছে যে গামা সিটি সিপিয়াস মন্ডলের একটা তারা হবে নেক্সট পোস্টার, যেটা দেখলাম এখন। সেটা মনে হচ্ছে কি সিগনাসের সময় ডেনেভের কথা বললো। ও আমি যেটা পাইলাম এটা হচ্ছে সিপিয়াস মন্ডলের গামা সিটি। আচ্ছা যাই হোক, আজকে অনেক আলোচনা হয়েছে, বেশ ভালো লাগছে। আচ্ছা এখানে প্রত্যয় বলতেছে ও কারো কথা শুনতেছে না, সো এটা রিপ্লে যেটা হইতে পারে সেটা হলো গিয়া তোমার দ্বিতীয়বার আমি গুগল ক্রোম দিয়ে ঢুকছি, তারপর শুনতে পাচ্ছি। আচ্ছা তো ঠিক আছে। আর একটা হলো গিয়ে এখানে জান্নাতুল মোকাররমা হীরা একটা দিল, সেটা হলো গিয়ে একটা অ্যানাউন্সমেন্ট টাইপের যে ক্যাম্পসাস্টের অনুবাদের একটা প্রজেক্ট হাতে নিয়েছে। সো এই প্রজেক্টে যদি কেউ কাজ করতে চাও তাহলে তার সাথে যোগাযোগ করতে পারো, এই টাইপের কিছু একটা। রবিন ইমতিয়াজ কে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিস, লিভ নিতে হচ্ছে তাই ইন্টারাপ্ট করলাম না। ওকে আচ্ছা এই লিংকটা কি এখানে দিব? ওইটা হলো গিয়ে গ্রুপেও দিয়ে দিতে পারো, বা এখানেও যদি ওরা ট্রান্সলেশনে কেউ কাজ করতে চায় করতে পারে। আর একটা বিষয় হলো গিয়ে আমি তো প্রথমেই জানাই রাখছিলাম, সেটা হলো গিয়ে ওই যারা পাবলিক স্পিকিং বা হলো গিয়ে ক্যামের যে ফিল্ড এডুকেশনের জন্য আমরা বিভিন্ন সময় প্রেজেন্টেশন দিয়ে দেই, বা হলো গিয়ে অনলাইন অ্যাক্টিভিটির জন্য, আজকে যেমন ইমতিয়াজ হলো গিয়ে প্রেজেন্টেশন দিল, অনেকটা প্রেজেন্টেশন টাইপের ছিল যদিও মিক্সড আর কি, সো উইথ ইন্টারাপশন। সো আমি হলো গিয়ে একটা টিউটোরিয়াল সিরিজ করার ট্রাই করতেছিলাম আর কি, ডিজাইন করা আছে আমার কাছে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে, আমরা যদি মোটামুটি 10-12 জন বা এই ধরনের ইন্টারেস্টেড মানুষজন পাই, তাহলে ওই সিরিজটা চালু করতে পারি, যেখানে আমরা পাওয়ার পয়েন্ট আর হলো গিয়ে কিছু টপিক সিলেকশন,
বা হলো গিয়ে ওই যে অ্যাস্ট্রোনমির পড়াশোনা কোন কোন সোর্স থেকে বা কিভাবে করলে ভালো হবে এইটা, আর হলো গিয়ে আহ, কিভাবে হলো গিয়ে মডেলিং বা করা যায়। সো মডেলিং করে দেখাবো না, বাট কোত্থেকে বা কিভাবে করা যায় ওইগুলা সম্পর্কে হালকা ধারণা থাকতে পারে। যেমন অ্যাস্ট্রোপাই, তারপরে ওই যে আলাদিন, সিনবাদ, এইগুলা যেগুলো ছিল ওইগুলার বেসিক ইনফরমেশন। কারণ ওই অ্যাস্ট্রোপাই শিখাইতে হইলে ওইটা আলাদা একটা টিউটোরিয়াল হবে। সো ওইটা আপাতত ডিজাইন করি নাই। সো আপাতত মোটামুটি এই ধরনের বেসিক আইডিয়া আছে। কেউ ইন্টারেস্টেড থাকলে আমার সাথে যোগাযোগ করিস, তখন আমরা এটা নামানো ট্রাই করবো এই টিউটোরিয়াল সিরিজটা। ধন্যবাদ। আর কারো কিছু বলার আছে? নাই। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্যাম্পাসের মেম্বারদের জন্য বুক রিভিউ চ্যালেঞ্জ চলছে আর কি। মানে প্রতি 2 সপ্তাহে একটা করে বই দেওয়া হয়, বই পড়ে কিছু রুলস দেওয়া আছে গ্রুপে, বুক লেখা মানে রিভিউ লেখা আর বই পড়ার চ্যালেঞ্জ। আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন। আর পরপর কেউ যদি 3টা রিভিউ লেখে তাহলে তার জন্য একটা গিফট থাকবে। এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, ধন্যবাদ। গিফট লাগবে আমার। ওকে, ধন্যবাদ তাহলে সবাইরে। আজকে সেকেন্ড অনলাইন স্টাডি সার্কেল গেল, নেক্সটে সবাই থাকার চেষ্টা করব। আজকে এটা অনেক ভালো লাগছে ভাই, আপনার প্রেজেন্টেশন ভালো ছিল অনেক। প্রেজেন্টেশন তো না, এটা তো কি ছিল জানি না, মানে স্লাইড সব মিলে মানে ভালো লাগছে। জি ভাই, ডিজিটাল কন্টেন্টস গুলো থাকলে আরো আকর্ষণটা বেশি থাকে, এই আর কি। হ্যাঁ, আকর্ষণ থাকলে কি হবে? মানুষজনই তো নাই এইখানে, কই মানুষজন? সবাই ভেগে গেছে। ভাই আমি কি করব? আমি তো বলছি সবাইকে, তারা আসলে তো আমি কি করব আর? আমরা আছি, আমরাই। ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।